তো আজকের ভিডিও শুরুতেই একটা কথা বলতে হয় যে হোয়াট আ উইক, কি দারুণ একটা সপ্তাহ আমাদের গেল। এবং বিশেষ করে সপ্তাহের শেষ দিন অর্থাৎ আজকের মার্কেট যে রিটার্ন দিল আমাদেরকে, সেটা একদম আনএক্সপেক্টেড। তো আমরা সবাই একটা কথা বলি যে মার্কেট না ইনফরমেশনকে আগে থেকে ডাইজেস্ট করে নেয়, কিন্তু আজকের যে মার্কেটে যে ইভেন্ট ঘটেছে, মানে আরবিআই পলিসি যেটা, সেটা কিন্তু মার্কেট এক্সপেক্টই করেনি। ঠিক আছে, তো তার জন্যই আজকে মার্কেট এত বড় একটা র্যালি দিল। আমি বহুদিন আগে যখন আমি একটা ব্যাংকিং সেক্টর নিয়ে ভিডিও বানিয়েছিলাম, যদিও ভিডিওটা খুব বেশি জন দেখেনি, তো সেই ভিডিওতে আমি বেশ কিছু ব্যাংকের নাম বলেছিলাম যে ব্যাংকগুলো আজকের ব্যাংক নিফটি যে র্যালি দিয়েছে, সেই র্যালিতে কী পরিমাণে বেড়েছে একবার গিয়ে দেখে নেবে। বিশেষ করে আমি একটা বোনাস টিপসের কথা বলেছিলাম, একটা ছোট্ট ব্যাংকের কথা বলেছিলাম যে ব্যাংকটা আজকে 7% ওপরে র্যালি দিয়েছে। ঠিক আছে, এবং ব্যাংকটা কন্টিনিউয়াসলি, আমি যখন থেকে বলেছিলাম তার আগে থেকে ব্যাংকটা কন্টিনিউয়াসলি র্যালি দিচ্ছিল, এবং এখনও ব্যাংকটা র্যালি দিচ্ছে। একটা রেঞ্জ বাউন্ড জায়গায় ছিল, তারপর থেকে উঠে আজকে বড় জায়গায় চলে গেছে। তো আমি আসবো, এগুলো নিয়ে আলোচনা করবো। আর যারা দেখোনি, আমি চেষ্টা করবো যে আজকে ওই ভিডিওটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে, তাহলে যারা দেখোনি তারা দেখে নিতে পারবে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা শুরু করার আগে আমি বলে দিই যে আমি যে সিরিজটা এনেছিলাম, যে প্রতিদিন আমি কিছু কিছু করে স্টকের নাম বলবো যে স্টকগুলো সেই দিনের জন্য পারফর্ম করতে পারে। তো আমি যে পুরো সপ্তাহ ধরে আমি সেই স্টকের নাম বলেছি। তো এখানে আমি আজকে সেই স্টকগুলোর মধ্যে এমন 6টা স্টকের নাম বলবো যারা এক সপ্তাহের মধ্যেই 5%-এর উপরে র্যালি দিয়েছে। আমি বলেছিলাম যে 3 থেকে 4% হলে ছেড়ে দেবো, 5% ম্যাক্সিমাম। তো 5%-এর উপরে র্যালি দিয়েছে কোন কোন স্টক আমার বলার পর থেকে। ওকে, জিন্দাল স্টেনলেস, জেকে সিমেন্ট, রিলায়েন্স পাওয়ার, সিডিএসএল, আরবিআই, এসবিআই কার্ড আর গোদরেজ প্রপার্টি। এই যে 6টা স্টক বললাম, এরা সবাই কিন্তু 5%-এর উপরে র্যালি দিয়েছে। আরও স্টক আছে যারা কিন্তু 3%, 2%, 3%, 2% করে র্যালি দিয়েছে, আমি তাদের কথা ছেড়ে দিচ্ছি। কাজেই আমি আশা করি যারা এই ভিডিওটা দেখছো, যারা এখন পর্যন্ত দেখেছো, তারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে হয়তো কিছুটা হলেও বেনিফিট হতে পারে। তো দেখো, যদি ভালো লাগে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে। তো এটা গেল উইকলি রিপোর্ট। এবার আমি আসি যে মেন টপিকটা, আরবিআই পলিসি। আরবিআই পলিসির মেন 3টে পিলার আজকে। 1 নাম্বার হচ্ছে রেপো রেট কমানো, 2 নাম্বার সিআরআর কমানো, 3 নাম্বার হচ্ছে পলিসি স্ট্যান্স বা পলিসি স্ট্যান্স শিফট করা। তো আমরা যখনই কোনো ব্যাংকের পলিসির কথা ভাবি, সেখানে আমরা সবসময় রেপোর কথা ভাবি, রেপোর কথা বলি। ব্যাংক রেট কাট করেছে, ফেড রেট কাট করেছে। রেট মিনস রেপোটাকে দেখি। অ্যাকচুয়ালি রেপো, তার সাথে থাকে রিভার্স রেপো রেট। ঠিক আছে, এবং আর একটা যেটা ইম্পর্টেন্ট, যেটা ব্যাংকের লিকুইডিটিকে বাড়ায়, সেটা হচ্ছে সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। তো ব্যাংকের যে আমি আগের দিন যে ভিডিও করেছিলাম, এখানে আমি বলেছিলাম যে রেপো রেট কিন্তু 25 বেসিস পয়েন্ট থেকে 50 বেসিস পয়েন্ট কমার, কিন্তু মানে 50 বেসিস পয়েন্ট ছাড় দেওয়ার কিন্তু একটা পসিবিলিটি রয়েছে। তো মার্কেট এক্সপেক্ট করেছিল যে 25 থেকে 50-এর মধ্যে হবে, সেখানে 50টাকে টাচ করা ইজ আ বিগ নিউজ, 1 নাম্বার। 2 নাম্বার, যার জন্য মার্কেট এত বেশি রিয়্যাক্ট করেছে, যার জন্য মার্কেট এত মানে কি বলবো, একটা ব্লাস্ট সিচুয়েশন তৈরি করেছে, সেটা হচ্ছে সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিওতে 100 বেসিস পয়েন্ট ডিক্রিজ করেছে, মানে কমিয়েছে। মানে যেখানে সিআরআর ছিল 4%, সেটা হয়েছে 3%। আমি একটু ছোট্ট করে বলি সিআরআর জিনিসটা কি। সিআরআর জিনিসটা হচ্ছে যে ব্যাংকের যত টাকা অ্যাসেট থাকে না, ব্যাংকের কাছে যত টাকার মালপত্র হয়, যত টাকা ব্যাংকের কাছে জমা আছে, অ্যাসেট আছে, তার একটা পার্সেন্টেজ ব্যাংকে ক্যাশ হিসাবে রাখতে হয় আরবিআই এর কাছে। দ্যাট ইজ সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। তো সেটা 4% থেকে কমে 3%। এটা হওয়ার মানে হলো যে ব্যাংক অনেক বেশি পরিমাণ টাকা, প্রায় আমি দেখছিলাম যে 2.5 লাখ করোড়, এই টাকাটা ব্যাংক আলাদা করে মার্কেটে ছাড়তে পারবে, লোন দিতে পারবে। এবং লোন দেওয়া, এবার সিআরআর ওপরে না, ক্যাশ রিজার্ভ রেশিও যেটা সিআরআর, তার উপরে কিন্তু ব্যাংক ইন্টারেস্ট পায় না। মানে আরবিআইয়ের কাছে যে টাকাটা রেখে দেয় ক্যাশ হিসাবে, তার উপরে কিন্তু আরবিআই তাকে ইন্টারেস্ট দেয় না। এবং ওই টাকাটা যদি মার্কেটে ছাড়ে, তাহলে মার্কেটে ইন্টারেস্ট পাবে, তাহলে ব্যাংকের ব্যবসা বাড়বে। ঠিক আছে, কাজেই ব্যাংকিং স্টকগুলো আজকে আমি দেখেছি, যেমন আমি শুধু ব্যাংকিং স্টক কেন, যদি আমি দেখি যে ব্যাংক নিফটি বিশাল বেড়েছে, ব্যাংকিং স্টক প্রত্যেকটা স্টক ভালো ভালো পারফর্ম করেছে। ঠিক আছে, তো আমি এবার আসছি যে এই পুরো ব্যাপারটা, সিনারিওটার গল্পটায় যদি দেখি যে রেপো রেট কমে গেল, তো রেপো রেট কমার ফলে মানে কি হচ্ছে, মানে আমাদের প্রফিট কি। রেপো রেট কমার ফলে সব থেকে বড় যেটা প্রফিট, সেটা হচ্ছে যে ইএমআই কমে যাচ্ছে। মানে যারা হোম লোন করছে, যারা ব্যাংক মানে কার লোন করছে, বা অন্যান্য যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল লোনগুলো হচ্ছে, ইচ অ্যান্ড এভরি লোনের ইন্টারেস্ট রেট কমে যাওয়া, অর্থাৎ কম পরিমাণ ইএমআই দিতে হবে। এবার কম পরিমাণ ইএমআই দিতে হবে মানেই লোকে টাকা ধার করবে বেশি, মানে মার্কেটে টাকা যাবে বেশি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে যখন আমাদের সিআরআর কমে যাচ্ছে, মানে ব্যাংক ধার দিতে পারবে বেশি। ব্যাংক ধার দিতে পারবে বেশি মানে ব্যাংকের হাতে, তাহলে ব্যাংক এখানে দুদিকে প্রফিট। 1,
ব্যাংক কম ইন্টারেস্টে ধার দিতে পারবে, 2 নাম্বার ব্যাংকের হাতে প্রচুর টাকা আছে, লিকুইড আছে, যেটা ধার দিতে পারবে। তাই ব্যাংকগুলো সবসময় চেষ্টা করবে নতুন নতুন স্কিম লঞ্চ করার লোনের, যেখানে ও আরও বেশি সংখ্যক লোককে ধার দিতে পারে। ঠিক আছে, এর ফলে একটা এনপিএর সমস্যা বেড়েই যায়, এটা অস্বীকার করার জায়গা নেই। কারণ ব্যাংক মানে কি বলবো, মানে প্রচণ্ডভাবে চাইবে ধার দিতে, এবং সেখানে ব্যাংকের যে মার্জিন থাকে যে আমি একে ধার দেবো একে ধার দেবো না, এটা কিন্তু কিছুটা রিল্যাক্স হয়ে যায়, যার জন্য এনপিএর খাতরা বাড়ে। বাট স্টিল সেটা ম্যানেজেবল, সেটা ম্যানেজ করা যেতে পারে। কিন্তু ব্যাংক যে লোন দেবে বেশি করে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে মার্কেটে লিকুইডিটি বাড়বে, মার্কেটে টাকা আসবে প্রচুর। টাকা যখন মার্কেটে আসবে না, মার্কেটে টাকা আসা মানেই সেখান থেকে ডিমান্ড ক্রিয়েট হওয়া, মার্কেটে লোকে কিনতে চাইবে বেশি। আমার কাছে আজকে যদি আমার 10,000 টাকা ইএমআই লাগতো একটা ফ্ল্যাট কিনতে গেলে, আমি যদি সেটা আমি 9,000 টাকা ইএমআই দেখি, তাহলে তো আমি আজকেই নেবো না ফ্ল্যাটটা। যেমন করোনার পরে প্রচুর ফ্ল্যাট বিক্রি হয়েছিল, তার কারণ হচ্ছে যে করোনার পরে এই ইন্টারেস্ট রেট এত কমে গিয়েছিল যে তখন সবাই ফিক্সড ইন্টারেস্ট রেটে ফ্ল্যাট কিনে নিচ্ছিল। ঠিক আছে, 6%, 6.5%, এখন যেটা 8%, 8.5% চলে গেছে ইএমআই ব্যাংকে। আমি বলছি যে হোম লোনের ক্ষেত্রে ইএমআইটা বলছি, তাহলে 6%-এ যারা পেয়েছে তারা তো ডেফিনেটলি কিনবে। তো যেহেতু আমাদের ইএমআইয়ের বোঝা কমছে, সেহেতু কিন্তু বড় বড় ইনভেস্টমেন্টে কিন্তু টাকা যাবে বেশি। তার ফলে ডিমান্ড ক্রিয়েট হবে, ডিমান্ড ক্রিয়েট হওয়া মানে হচ্ছে সাপ্লাই আসবে, সাপ্লাই আসা মানে কি ইন্ডাস্ট্রিগুলো তাদের প্রোডাকশন বাড়াবে, এবং ইন্ডাস্ট্রি প্রোডাকশন বাড়াতে কী লাগে, দুটো জিনিস, একটা ডিমান্ড লাগে মার্কেটের, আর একটা লাগে হচ্ছে যে মার্কেটটাকে টাকা ধার করা, যেটাও কিন্তু সহজ হয়ে যাচ্ছে। তাহলে মার্কেটে প্রোডাকশন হবে বেশি, প্রোডাকশন যখনই বেশি হবে তখনই কী হবে, লোকের যারা ওখানকার লোকজন বা সেখান থেকে যারা আয় করে তাদের ইনকাম বাড়বে, ইনকাম বাড়বে তার মানে তাদের আবার পারচেসিং পাওয়ার বাড়বে, মানে তারা বেশি করে কিনতে পারবে। তার মানে এটা ওভারঅল একটা সিচুয়েশন ক্রিয়েট করবে যেখানে কিন্তু ইকোনমি গ্রো করবে, মানে মার্কেটে যে টাকা খাচ্ছে সে টাকাটা রোল করবে বেশি, ইকোনমি গ্রো করবে বেশি। তো এই হচ্ছে ওভারঅল একটা কনসেপশন। এরপরে যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে যে পলিসি শিফট মানে এতদিন পর্যন্ত আরবিআই চাইছিল কি যে আমরা একটু চেপে রাখবো একটু, যেহেতু আমাদের ইনফ্লেশনটা অনেক বেশি ছিল, সেহেতু আরবিআই চাইছিল যে খুব বেশি পরিমাণে রিল্যাক্সেশন দেবো না, মানে টাকা মার্কেটে বেশি আসতে দেবো না, আমরা টাকাটাকে মার্কেটে আজকে একটুখানি দমিয়ে রাখবো। কিন্তু এখন আরবিআই তাদের পলিসিটাকে নিউট্রাল করে দিয়েছে। নিউট্রাল মানে হচ্ছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, আমরা দেখবো যে আজকের দিনে মার্কেটে এত টাকা ছাড়া হলো, এর ফলে কোথায় কোথায় গন্ডগোল হচ্ছে, এনপিএ কেমন হচ্ছে, ইনফ্লেশন কেমন হচ্ছে, সেই অনুসারে আমরা মার্কেটে এরপর বেশি টাকা ছাড়তেও পারি, আবার টাকা কমও ছাড়তে পারি। এই যে নিউট্রাল যখন হয়ে যায় না কোনো আরবিআই বা কোনো ফেডারেল ব্যাংকের পলিসি যখন নিউট্রাল হয়ে যায়, সেইটার মানে হচ্ছে যে মার্কেট এখন রিল্যাক্স মোডে আছে, অটো পাইলট মোডে আছে। ঠিক আছে, তার মানে হচ্ছে এখন মার্কেটের এখন ডিমান্ড ক্রিয়েট হওয়ার সময়, কাজেই পলিসি স্ট্যান্স চেঞ্জ এটাও কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা বিশাল বড় সুখবর। আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে যে ফিনান্সিয়াল ইয়ার 26-এর জন্য জিডিপি গ্রোথের 6.5% এক্সপেক্ট করছে আরবিআই। ঠিক আছে, তো 6.5% এক্সপেক্ট করছে, এটা কিন্তু ভালো। এবার আমাদের এই যে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে আমি কেন বলছি যে মার্কেট এবার থেকে বুলিশ হবে, মানে বড় দিকে যাবে, তার বড় কারণ হচ্ছে যে সামনের যে কোয়ার্টারগুলো আসছে না, তার মধ্যে এই যে পরের কোয়ার্টারে ফসল উঠবে। ঠিক আছে, তারপরে কি বলে ওটাকে, ফেস্টিভ্যাল মোড আছে, মানে ফেস্টিভ্যাল, পুজো আসবে, ঈদ চলছে এখন, পুজো থাকবে, গুড ফ্রাইডে, এই সমস্ত ব্যাপারগুলো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর তো একদম ফেস্টিভ মোমেন্ট, সেই সময়ের যে কোয়ার্টারটা, প্লাস এই যে চাষবাস এখন হচ্ছে, মনসুন এবছর ভালো হবে, তাহলে চাষবাসের পরের যে কোয়ার্টারটা, এইগুলোতে কিন্তু খুব ভালো পরিমাণে একটা মোমেন্টাম দিতে পারে। তার কারণ ভালো বর্ষা হচ্ছে, ফেস্টিভ মোমেন্টে লোকের হাতে পয়সা বেশি থাকবে, কেনাকাটি বেশি হবে, তার ফলে জিডিপি গ্রো করবে কিন্তু অনেক বেশিভাবে। আর এই কারণেই আমি বলছি যে আরবিআই আজকের পলিসিটা মার্কেটকে এতটা বুস্ট করে দিয়েছে। তাহলে এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা কিন্তু স্টক মার্কেটের একটা বুলিশ প্যাটার্ন কিন্তু আমরা আবার তৈরি হলেও হতে পারে, সেরকম কিন্তু পসিবিলিটি রয়েছে। কাজে স্টক স্পেসিফিকভাবে আমরা যদি আমাদের মার্কেটটাকে ঠিকঠাক দেখে নিয়ে এগুতে পারি, তাহলে কিন্তু আমরা একটা ভালো রিটার্ন পেতে পারি, কোনো সন্দেহ নেই। ওকে, তো এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখে নিয়েছো তাদেরকে থ্যাংক ইউ, এবং আমি বলবো যে যেহেতু ভিডিওটা দেখে নিয়েছো সাবস্ক্রাইব করে দাও, কারণ আমার চ্যানেলে আমি দেখছিলাম যে যতজন দেখছে তার প্রায় 70%-এর কাছাকাছি সাবস্ক্রাইব করে না। তো তোমরা যদি সাবস্ক্রাইব করো, ইটস কমপ্লিটলি ফ্রি, আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, আর তোমাদের যা মতামত আছে ডেফিনেটলি কমেন্টে জানিও। চলো আজকের মতো থাকে এটুকুই।